আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ ও কেরল সফরে যাবেন। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপগ্রহ এক্সপোস্যাট নিয়ে আজই মহাকাশে পাড়ি দেবে ইসরোর PSLV C-58। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে উত্তর ও মধ্য আরব সাগরে নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌসেনা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক 2024 মার্চের আগেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে ইচ্ছুক বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর। সারা বিশ্বের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছর 2024কে বরণ করে নিয়েছেন। এডিনবার্গে আয়োজিত 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে শিরোপা জিতেছেন ভারতের আনাহাত সিং। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ ও কেরল সফরে যাবেন। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে পৌঁছে আগামীকাল সকালে তিনি ভারতীদাসান বিশ্ববিদ্যালয়ের 38তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। দুপুরে শ্রী মোদী তিরুচিরাপল্লীর এক জনসভা থেকে সে রাজ্যে বিমান পরিবহন, রেল, সড়ক, জাহাজ, উচ্চশিক্ষা ক্ষেত্রে 19,850 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানে বেশ কয়েকটি রেল ও সড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। কালপাক্কামের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ বা IGCAR এর ডেমনস্ট্রেশন ফাস্ট রিঅ্যাক্টর ফুয়েল রিপ্রসেসিং প্লান্টেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। লাক্ষাদ্বীপের আগাত্তিতে পৌঁছে তিনি এক জনসভায় ভাষণ দেবেন। 3রা জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপের কাভারাত্তি থেকে টেলিযোগাযোগ, পানীয় জল, সৌরবিদ্যুৎ ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কর্মসূচি রয়েছে। এরপর শ্রী মোদী কালপেনিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নবনির্মিত ভবন এবং আন্দ্রোথ, চেতলাত, কাদমাত, আগাত্তি ও মিনিকয় এই 5 দ্বীপে 5টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা নন্দঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মপ্রত্যয়ে টগবগ করছে ভারত। তার চোখে উন্নত রাষ্ট্র হবার স্বপ্ন। উন্নত রাষ্ট্রে ভারত পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ, কিন্তু তখনই তা কাজে লাগবে যখন তারা সুস্থ সবল থাকবে। আকাশবাণীতে তাঁর 108তম মন কি বাতে প্রধানমন্ত্রী গতকাল মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। সদ্গুরু জগ্গি বাসুদেব, ক্রিকেটার হরমনপ্রীত কৌর, গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, অভিনেতা অক্ষয় কুমার এবং তরুণ স্টার্ট আপ উদ্যোগী ঋষভ মালহোত্রার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বার্তা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন তিনি। Now chess requires a lot of focus and patience. So I do the following, which keeps me fit and agile. I do yoga 2 times a week. I do cardio 2 times a week. And 2 times a week, I focus on flexibility, stretching, weight training, and I tend to take 1 day off per week. প্রধানমন্ত্রী বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে মানুষ তাদের আবেগ প্রকাশ করছে। গত কয়েকদিনে শ্রীরাম ও অযোধ্যাকে নিয়ে অনেক নতুন গান এবং ভজন তৈরি হয়েছে। श्री राम और अयोध्या को लेकर कई सारे नए गीत, नए भजन बनाए गए हैं। बहुत से लोग नई कविताएं भी लिख रहे हैं। ऐसा लगता है कि कला जगत अपनी अनूठी शैली में इस ऐतिहासिक क्षण का सहभागी बन रहा है। मेरे मन में एक बात आ रही है कि क्या हम सभी लोग ऐसी सारी रचनाओं को एक कॉमन हैशटैग के साथ शेयर करें। मेरा आपसे अनुरोध है कि हैशटैग श्री राम भजन के साथ आप अपनी रचनाओं को सोशल मीडिया पर शेयर करें। ये संकलन भावों का, भक्ति का ऐसा प्रवाह बनेगा जिसमें हर कोई राममय हो जाएगा। PSLV C-58 মহাকাশে উৎক্ষেপণের জন্য ইসরোর কাউন্টডাউন চলেছে। আজ দেশের প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপগ্রহ এক্সপোস্যাট নিয়ে মহাকাশে পাড়ি দেবে এই যান। এটি হবে মহাকাশে এক্স রশ্মির পোলারাইজেশন বিষয়ে অনুসন্ধান এবং কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা চালানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ সকাল 9:10 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রওনা হবে PSLV C-58। উত্তর ও মধ্য আরব সাগরে সাম্প্রতিককালে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী ওই অঞ্চলে তাদের নজরদারি বাড়িয়েছে। নৌসেনা সূত্রে জানানো হয়েছে, ওই অঞ্চলে নজরদারির কাজে ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট কাজে লাগানো হচ্ছে। প্রয়োজনে যে কোনো বাণিজ্যিক জাহাজকে সহায়তা দেওয়ার জন্য ব্যবস্থা
মজুদ রয়েছে। এছাড়া আকাশ থেকেও নজরদারি চলেছে, উপকূলরক্ষী বাহিনী তাদের সঙ্গে সহযোগিতা করছে। নৌবাহিনী আরও জানিয়েছে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলকে নিরাপদ রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে লোহিত সাগর, এডেন উপসাগর এবং উত্তর মধ্য আরব সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর জলদস্যুরা হামলা চালায়। এমভি রুয়েন এবং এমভি কেমপ্লুটো নামে বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন হামলা চালানো হয়। এরপরই ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্র ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন উপাধ্যক্ষ ড অরবিন্দ পানাগরিয়া এই কমিশনের চেয়ারম্যান হবেন। অর্থমন্ত্রক সূত্রে দিল্লিতে জানানো হয়, আইএএস আধিকারিক ঋত্বিক রঞ্জন পাণ্ডে কমিশনের সচিব হিসেবে কাজ করবেন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সংগৃহীত কর রাজস্বের বণ্টন এবং রাজ্যগুলির পঞ্চায়েত ও পুরসভার সহায় সম্পদ বাড়াতে কিভাবে একটি সুসংহত তহবিল গড়ে তোলা যায় সে বিষয়ে কমিশন বিবেচনা করে সুপারিশ দেবে। 2005-এর বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা যায় কিনা সে বিষয়েও কমিশন সুপারিশ জানাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইস্টার অর্থাৎ 2024-এর মার্চের আগেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে ইচ্ছুক বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর। গত বছর জানুয়ারিতে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু হয়। 15 ডিসেম্বর বিষয়টি নিয়ে ত্রয়োদশ রাউন্ডের আলোচনা শেষ হয়েছে। নতুন বছরের গোড়াতেই শেষ রাউন্ডের আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ও ব্রিটেন দুদেশেই 2024-এ সাধারণ নির্বাচন রয়েছে। সেদিক থেকে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সেরে ফেলার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি আক্রমণে গুঁড়িয়ে যাওয়া গাজা ভূখণ্ডের 40% মানুষ দুর্ভিক্ষের বিপদের মুখে বলে রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংগঠন জানিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজায় 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 21,672 জনের। এর মধ্যে 10,000-এরও বেশি শিশু। বর্ষ শেষেও গতকাল লাগাতার বোমাবর্ষণ থেকে রেহাই মেলেনি। গত 24 ঘণ্টায় কমপক্ষে 64 জন প্যালেস্তিনীয় ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছে বলে আল জাজিরা সূত্রে খবর। এদিকে রাষ্ট্রসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিজের দাবি, ভয়ঙ্কর ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজা। প্রতিদিনের বেঁচে থাকায় দুঃসাধ্য হয়ে উঠছে খাবার ও জল খুঁজতে গিয়ে। এই ভূখণ্ডে নিরন্তর মানবিক সহায়তা পৌঁছে দেবার আবেদন জানিয়েছে তারা। গাজায় প্রায় 70% ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বাস্তুচ্যুত 20 লক্ষেরও বেশি মানুষ। লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার মামলায় গঠিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বন্ধের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। 2005 সালে গাড়ি বোমা বিস্ফোরণে হারিরি নিহত হন। সন্ত্রাসবাদী হেজবোল্লাহ গোষ্ঠীর 3 সদস্য ওই হামলায় যুক্ত বলে দাবি করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে মামলা চালানো হচ্ছিল। নেদারল্যান্ডসের হেগের ওই আদালতে সালিম জামিল আয়াস, হাসান হাবিব মেরহি এবং হুসেন হাসান ওনেইসি নামের ওই 3 হেজবোল্লাহ সদস্য ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর রাষ্ট্রপতি পদে ফেলিক্স সিসেকেদি পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি মোট বৈধ ভোটের 73% বেশি পেয়েছেন বলে খবর। গত 20 ডিসেম্বর কঙ্গোতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নেওয়া হয়। আগামী 20 জানুয়ারি তিনি শপথ নেবেন বলে জানা গেছে। তাইওয়ানে আগামী 13 জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তাইওয়ানকে ফের চীনের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তাইওয়ানের জনমত সমীক্ষা অনুযায়ী নির্দল প্রার্থী লাই চিং-তে রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন। সারা বিশ্বের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছর 2024-কে বরণ করে নিয়েছেন। বিদেশের সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে উৎসবের আকারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিল্লির ঝান্ডেওয়ালার মন্দিরে ভক্তরা এই উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশ নেন। একইভাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরেও ভক্তরা বিশ্বাস ও প্রার্থনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। ভারতের অনাহাত সিং এডিনবার্গে আয়োজিত 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে শিরোপা জিতেছেন। তিনি গত শনিবার ফাইনাল ম্যাচে সেদেশের রবিন ম্যাক আলপাইনকে 11-6, 11-1, 11-5 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন। দিল্লির প্রতিভাবান স্কোয়াশ খেলোয়াড় অনাহাত এর আগে অনূর্ধ্ব 19 এবং সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের ডাবলস খেতাব জয় করেছেন। অভয় সিং এর সঙ্গে জুটি বেঁধে তিনি এশিয়ান গেমস এবং উদ্বোধনী এশিয়ান মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। ওমানের মাস্কাটে আসন্ন FIH হকি 5S বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। পুরুষ দলের নেতৃত্বে থাকছেন সিমরনজিৎ সিং। মহিলা দলের অধিনায়কত্ব সামলাবেন অভিজ্ঞ গোলরক্ষক রজনী এতিমারপু। ডিফেন্ডার মহিমা চৌধুরী মহিলা হকি দলের এবং মনদীপ মোর পুরুষ দলের সহ অধিনায়ক হচ্ছেন। আগামী 24 থেকে 27 জানুয়ারি হকি 5S মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পুরুষদের বিশ্বকাপ চলবে 28 থেকে 31 জানুয়ারি পর্যন্ত।